আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ওরা যখন ম্যানহোলের শেষ সীমানায় পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় বিকাল 5টা পেরিয়ে 6টার দিকে অগ্রসর হয়েছে। ম্যানহোলের এ পাশের ঢাকনাটা আটকানো, সেখান থেকে পানি ঝকমকিয়ে পড়ছে নিচে, আর সেটা বয়ে চলেছে সাগরের বুকে। সেই জমজমানো নোংরা পানির ভেতর দিয়ে বুক পর্যন্ত ডুবিয়ে এগিয়ে আসছে সাফন। রুমেশের ব্যাকপ্যাকটা ওর নিচের পিঠে, সেখান থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ও ম্যানহোলের ঢাকনার স্ক্রুগুলো খুললো এক একে। কিন্তু এতগুলো বছর ধরে এক জায়গায় স্থির থাকা ঢাকনাটা প্রচণ্ড রকম শক্ত হয়ে আটকে আছে ওর জায়গায়। সাফন প্রথমে নিজের হাত দিয়ে কয়েকবার ধাক্কা দিল ঢাকনাটায়, কিন্তু কাজ হলো না। এদিকে নোংরা পানির সংস্পর্শে এসে রুমেশা বারবার হাঁচি দিচ্ছে। সাফনকে আগের থেকেও বেশি শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে ও। পানি থেকেই গন্ধ আসছে বিচ্ছিরি। রুমেশার গা গুলাচ্ছে, ওর কিছুই করার নেই। সাফন আরও কয়েকবার হাত দিয়ে ধাক্কা দেওয়ার পরও যখন খুলল না, তখন সাফন একটু পেছন দিকে সরে গিয়ে ছুটে এসে পা দিয়ে আঘাত করলো ঢাকনাটায়, আর তখনই সেটা খুলে গিয়ে ছিটকে পড়লো কোনো একদিকে। নোংরা পানিটা হঠাৎ বাধাহীন হয়ে দ্বিগুণ বেগে বয়ে যেতে লাগলো যেন। ওদের সামনে এখন পানির ফোয়ারা, কিন্তু এই পানির নিচে শুধু পাথর। পানির উচ্চতা বেশি নয়, হাঁটু পর্যন্ত হবে। সাফনের কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে, নইলে অসাবধানতা বশত যদি পা একবার কোনো পাথরে ফাঁকে আটকে যায় বা পা ফসকে যায়, তাহলে মরতে হবে দুজনকে। সাফন জোরে একটা নিঃশ্বাস নিয়ে রোমাঞ্চকে কোলে নিয়ে নেমে পড়ল সেখানে। তারপর হাঁটতে হাঁটতে পাথরের উপর বয়ে চলা পানিটা পার হয়ে ওরা এলো সমতলে। এখান থেকে আরও 1.5 কিলো দূরে জোনাস আর রবার্ট। সাফন হাঁটছে, ওর নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, মাঝে মাঝে একটু বেশি জোরে দম ফেলছেও। রুমেশা কিছুক্ষণ পর বলে উঠল, আমাকে নামিয়ে দিন এবার, বাকিটা আমি হাঁটতে পারবো, সমস্যা হবে না আমার। তোর শরীর ভালো না, বমি করেছিস একবার, শরীর দুর্বল হয়ে গেছে। আমি যদি জানতাম আমাদের সন্তান আসতে চলেছে পৃথিবীতে, তবে কখনোই তোকে আমি এই ঝামেলায় জড়াতাম না। এখন জড়িয়ে যখন গিয়েছিস, চুপচাপ বসে থাক। কিন্তু রুমেশা শুনল না। ও বারবার ওকে নামিয়ে দেওয়ার জন্য জোরাজুরি করতে লাগলো। ওর কথাই অতিষ্ঠ হয়ে সাফন এইবার বলল, বেশি ছটফট করলে সাগরের মাঝখানে ফেলে দিয়ে আসবো, চুপ থাক। তোকে ছোটবেলায় সারাদিন কোলে নিয়ে ঘুরতে পেরেছি যখন, এখনো পারবো। সৃষ্টিকর্তা আমার এই দেহটা অকারণে দেয়নি, তোকে কোলে নেওয়ার জন্যই দিয়েছে। ও আচ্ছা, তাহলে আমি আর কোল থেকে নামছি না। ম্যাথু পালাতে সক্ষম হয়নি। হার্ভার্টের গার্ডদের হাতে ধরা পড়ে গেছে ও। পালিয়ে যাওয়ার সময় তবু নিজের সাথে ছেলেগুলোকে ও সেফ জোনে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। শুধু ওই যেতে সক্ষম হয়নি, বর্তমানে ভার্সিটির পাশের এক বিল্ডিংয়ে পরিত্যক্ত একটা কামরায় চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ওকে। চোখের কাছটাতে কালশিটে দাগ পড়ে গেছে, ঠোঁটের কোণাতে রক্ত গড়িয়ে পড়ছে চুয়ে চুয়ে। গায়ের পোশাকটা মারের চোটে ছিঁড়ে গেছে কয়েক জায়গায়। সে ছেঁড়া জায়গাটা দিয়ে শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন উকি দিয়ে আছে। ওর পাশে হাতে মোটাসোটা একটা লোহা দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন ছেলে। এতক্ষণ ওরা ওকে লাঠিপেটা করেছিল, কিন্তু তাতে কাজ না হয় এখন লোহার দিকে এগিয়ে চলেছে ওরা। ম্যাথু যদি সাফনের লোকেশন ঠিকঠাক বলে দেয়, তবে এই লোহার রোডের একটা বাড়িও ম্যাথিউর শরীরে পড়বে না এবং তাকে ছেড়ে দেওয়া হবে বলে কথা দিয়েছি হার্ভার্ট। ম্যাথু চোখ বুজে পড়ে আছে চেয়ারে, নিজের মনের সাথে যুদ্ধ করছে ও। এই লোহার রডের একটা বাড়ি খেলেই ওর দম ফুরিয়ে যাবে চিরতরে। নিজের জীবন বাঁচানোর জন্য কি ও এখন বলে দিবে নিজের বন্ধুর কথা? কিন্তু যদি বলে দেওয়ার পর ওর কপালে মৃত্যুই লেখা থাকে, তাহলে? হার্ভার্টের উপর তার কোনো বিশ্বাস নেই। সে কথা দিয়ে কথা রাখে ঠিকই, কিন্তু সেটা শুধু বন্ধুদের বেলায়, শত্রুদের বেলায় নয়। তাহলে সে কি করবে? নিজের বন্ধুর প্রাণ বাঁচাতে সে চুপ থাকবে, নাকি তার জীবন বাঁচানোর জন্য বন্ধুটার সাথে সে বিশ্বাসঘাতকতা করবে? ম্যাথু চুপ করে আছে দেখে ওর পাশে দাঁড়ানো ছেলেগুলোর একটা তার হাতে থাকা রডটা উঁচু করে ধরল ওকে আঘাত করার জন্যই। মুভমেন্টের শব্দ পেতে ম্যাথু ঝট করে চোখ খুলল, তার সাথে সাথেই বলে উঠল, আমি বসের সাথে কথা বলতে চাই। রড উঁচু করে ধরা ছেলেটা মুখ বেঁকিয়ে হাসলো নিঃশব্দে। তারপর রডটা আবার নিচে নামিয়ে সে পাশে দাঁড়ানো ছেলেটাকে ইশারা করলো হার্ভার্টকে খবরটা দেওয়ার জন্য যে ম্যাথু তার সাথে কথা বলতে চায়। আদেশ পেয়ে সে ছেলেটা ছুটল হার্ভার্টের উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পরই সেই ছেলেটা আবার ঢুকলো কামরায়, হাতে একটা খানদানি চেয়ার নিয়ে। আর তারপর কিছুক্ষণ পরই 6 জনের একটা গার্ড
নিয়ে কামরায় প্রবেশ করলো হারবার্ট। হারবার্ট এসে পায়ের উপর পা তুলে বসলো চেয়ারটায়। তারপর ম্যাথিউকে উদ্দেশ্য করে বলল, বলো, আমি শুনছি। সাফওয়ান বস্টন হারবারের ওয়েলস্টোন সি বিচ থেকে প্লেনে চড়বে। তারপর কোথায় যাবে সেটা আমি জানি না, আমাকে বলা হয়নি। এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে ওরাও সেখানে। ওর সাথে ওর স্ত্রী আছে আর খুব সম্ভবত ওর দুজন বন্ধু। এর বেশি কিছু আমি জানি না। তোমার কথা আমি কেন বিশ্বাস করব, যেখানে তুমি আমার সাথে প্রথমে বিশ্বাসঘাতকতা করেছো আর নিজের বন্ধুর সাথেও বিশ্বাসঘাতকতা করেছো। আমার কাছে নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কোনো উপায় নেই। নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। আর সাফওয়ানও হয়তো আমার ব্যাপারটা বুঝবে, কারণ আমি ওকে বলতে শুনেছি জীবন বাঁচানো ফরজ। ফরজ অর্থ হলো অবশ্যই কর্তব্য। আর আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি কারণ আপনাকে আমি পছন্দ করি না, কখনো করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করব না। কিন্তু আমি এখন সত্যি কথাই বলছি। ওর হাত পা বেঁধে ওর কোমরের সাথে একটা পাথর বেঁধে সাগরে ফেলে দিয়ে আসো। ওর মতো বিশ্বাসঘাতককে আমার প্রয়োজন নেই, আর না সাফওয়ানের। বলে কামরা থেকে বেরিয়ে গেল হারবার্ট। আর ম্যাথু সে চেয়ারের উপর বসে নিচে চোখ দুটো বুজে নিল। প্রাণ বাঁচানোর শেষ চেষ্টাটাও তার ব্যর্থ হলো। রডধারী ছেলেটা নিজের হাতের রডটা রেখে এগিয়ে এলো ম্যাথুয়ের বাঁধন খুলে তাকে তার জন্য নির্ধারিত শাস্তি দেওয়ার জন্য। জোনাস আর হারবার্ট নিজের প্লেনটাকে সি বিচের রানওয়েতে রেখেই আশেপাশে ঘুরঘুর করছে সাফওয়ান আর রোমাসের অপেক্ষায়। রবার্ট চিন্তায় পড়ে গেছে সি বিচের বালির উপর দিয়ে তার প্লেনটা ঠিকভাবে সে আকাশে ওড়াতে সক্ষম হবে কি না, কিন্তু সক্ষম তাকে হতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওদের ল্যাবরেটরিটা হারবার্ট ষড়যন্ত্র করেই ক্লোজ করে দেওয়ার পর থেকেই ওরা সবাই দলছুট হয়ে গিয়েছিল, কিন্তু ওদের হৃদ্যতা কোনো অংশেই কমেনি, বরং আরও গাঢ় হয়েছে। রবার্টের মনে আছে সে যখন ল্যাবে একেবারে নতুন তখন তার হাতে কোনো টাকাই ছিল না। তার স্ত্রী তখন সন্তান সম্ভবা, পেটে তার ট্রিপলেট, সি সেকশন ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু তার স্ত্রীর অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে হয় স্ত্রী নয়তো সন্তান, তিনটার যে কোনো একজনকে বাঁচানোর অপশন দিয়েছিল ডাক্তাররা। ওর এত সামর্থ্য ছিল না যে কোনো বড় হসপিটালে নিজের স্ত্রীকে সে অ্যাডমিট করাবে। আর এই চরম বিপদ সংকুল অবস্থাতেই তার দুদিনের পরিচয়ের কলিগ সাফওয়ান এসে হাজির হয়। আর এর পরের পুরোটাই এখনও রবার্টের কাছে স্বপ্নের মতো। সাফওয়ান সেই রাতেই রবার্টের স্ত্রীকে নিয়ে শহরের সবচেয়ে নামি দামি হসপিটালে অ্যাডমিট করে, আর সেখানেই জোনাসের সাথে পরিচয় হয়। জোনাস ছিল সে হসপিটালের কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে। সে থেকে গাইনি ডিপার্টমেন্টের ডাক্তারদের সাথে কথা বলে রবার্টের ওয়াইফের জন্য সবচেয়ে সেরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে। আর হসপিটালের সমস্ত এক্সপেন্স বহন করে সাফওয়ান। সে এক্সপেন্সের একটা টাকাও পরবর্তীতে ফেরত নেয়নি সাফওয়ান। সেদিন তার স্ত্রী সহ তিনটা বাচ্চার থেকে দুটিকে বাঁচাতে পারে ডাক্তাররা, আর একটি বাচ্চা পেটের ভেতরেই মারা যায়। তবুও সেদিন সাফওয়ানের করা এত বিশাল উপকারের কথা রবার্ট আজও পর্যন্ত ভুলেনি। সেদিনের পর থেকে সাফওয়ান ওর জন্য এক বিশাল কিছু। এখন রবার্টের টাকা হয়েছে, বাড়ি গাড়ি প্রাইভেট জেট সব হয়েছে, কিন্তু সেদিন সাফওয়ানের করা উপকারের কাছে তার এই সম্পদের পাহাড় কিছুই না। তাই সাফওয়ানের জন্য যে কোনো রিস্ক নিতে সে রাজি। এমন সময়ে হঠাৎ জোনাসের কণ্ঠ কানে এলো রবার্টের। জোনাস দূর থেকে চিৎকার করে বলছে, ওরা আসছে, ওরা আসছে। তুমি এখনই পাইলটিং রুমে চলে গিয়ে টেক অফের প্রস্তুতি নে। ওদেরকে প্লেনে উঠিয়ে আমি তোকে সিগন্যাল দেব। জোনাসের কথা শোনা মাত্রই রবার্ট প্লেনের সিঁড়িতে বেয়ে উঠে সোজা পাইলটের কক্ষে চলে গেল, আর প্লেনটাকে আকাশে ওড়ানোর সমস্ত প্রস্তুতি নিতে লাগলো। এরপর ব্লুটুথের মাধ্যমে জোনাসকে বলল, ওদেরকে প্যারাচুট ব্যাগ দিয়ে তুই নিজেও একটা পরে নিস। হারবার্ট যদি জানতে পারে আমরা ফ্লাই করে যাচ্ছি অ্যামাজনে, তবে বুলেট মেরে উড়িয়ে দিবে। তখন যেন আমরা বেঁচে ফিরতে পারি। জোনাস সম্মতি জানিয়ে রবার্টের সাথে কানেকশন ডিসকানেক্ট করে সাফওয়ান আর রোমাইশের কাছে এসে পৌঁছানোর অপেক্ষায় রইল দাঁড়িয়ে। সাফওয়ান রোমাইশাকে কোলে নিয়ে ছুটে আসছে ওদের দিকে। এখনই এখান থেকে সরে পড়তে হবে ওদেরকে। ম্যাথুয়ের সাথে হওয়া রবার্টের প্রতিটা কথা শুনেছে ও। ম্যাথুয়ের ব্লুটুথ ডিভাইসটা সাফওয়ানের সাথে কানেক্টেড হয়েছিল অনেক আগে থেকে। ম্যাথু সেটা জানতো, তাই হারবার্ট ধরে ফেলার পরও সেটা ডিসকানেক্ট করেনি। ব্লুটুথ ডিভাইসটা ওর প্যান্টের পকেটে থাকায় হারবার্টও কিছুই বোঝেনি। সাফওয়ান
জোনাসের কাছাকাছি এসে রোমান্সের বন্ধনগুলো খুলে নিজের থেকে ছাড়িয়ে মাটিতে নামিয়ে দিল। তারপর জোনাসকে বলল, আমাদেরকে এই মুহূর্তেই বের হতে হবে, নইলে হারবার্ট আর তার গার্ডরা আমাদের নাগাল পেয়ে যাবে। সেটা কিছুতেই হতে দেয়া যাবে না। জোনাস সম্মতি জানিয়ে সাফওয়ান আর রোমাইশাকে শিপে প্লেনে উঠে যেতে বলল। আর ওরা উঠে গেলে জোনাস নিজেও উঠে প্লেনের সিটটা প্লেনের ভেতরে নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। এরপর রবার্টকে জানিয়ে দিল যে ওরা সবাই উঠে গেছে ভিতরে। রবার্ট যেন এবার ফ্লাইটের প্রস্তুতি নেয়। এখান থেকে আমাজন পর্যন্ত যেতে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা লেগে যাবে। রবার্ট প্লেনটাকে রানওয়েতে যথাসম্ভব রান করিয়ে টেক আপ করে আকাশে উড়াল দিল। সাফওয়ান আর রোমাইশা প্রথমেই নিজেদের ভেজা পোশাক পরিবর্তন করে শরীরে লেগে থাকা নোংরা পানিগুলো ভালোভাবে ধুয়ে মুছে অন্য পোশাক পরে নিল। এরপর জোনাস ওদেরকে প্যারাশুট ব্যাগগুলো ধরিয়ে দিল। সাফওয়ান আগে স্কাই ড্রাইভিং করার অভিজ্ঞতা থাকলেও রোমাইশার সেই অভিজ্ঞতা 0। আর অভিজ্ঞতা ছাড়া প্যারাশুট দিয়ে লাফ দিতে গেলে মৃত্যুর সম্ভাবনা 90%। তাই শেষমেশ সিদ্ধান্ত হলো সেরকম পরিস্থিতি তৈরি হলে সাফওয়ান আর রোমাইশা ট্যান্ডেম স্কাই ড্রাইভিং করবে। রোমাইশাকে সাফওয়ানের সাথে জুড়ে দেওয়া হবে, এতে কারোরই আর কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। রাত এখন প্রায় 3টার কাছাকাছি। রবার্ট যখন দ্রুত সম্ভব প্লেনটাকে আমাজনের দিকে নিয়ে যাচ্ছে। সকাল 6টা নাগাদ ওরা পৌঁছে যাবে আমাজনের কাছে। তখন আর কোনো চিন্তা থাকবে না। পাইলটের কক্ষে রবার্টের পাশে বসে আছে জোনাস। জোনাসের ঘুম আসছে, মাঝে মাঝে ঢুকছে ও। থেকে থেকে তন্দ্রায় ওর মাথাটা নিচের দিকে চলে আসছে। পরক্ষণেই আবার ধর্মর করে ঠেলে উঠছে। রবার্ট হাসছে ওর কাণ্ড কারখানা দেখে। রবার্ট জোনাসকে অনেকবার বলেছে যে তুই ভেতরে গিয়ে ঘুমা, কিন্তু জোনাস ভিতরে যাবে না, ও এখানেই থাকবে। ওর ভাষ্যমতে সাফওয়ান তার ঘুমন্ত বইয়ের দিকে যে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর ঘুমিয়ে থাকা অবস্থায় যে পরিমাণ কেয়ার করছে, তাতে সে সেখানে থাকতে খুবই অস্বস্তি বোধ করছে। তাই কপতিকে ও তাদের মতো ছেড়ে এসেছে। আমি কখনোই ভাবিনি এমন রকচটা একটা নিষ্ঠুর প্রকৃতির কোনো প্রফেশনাল হিটম্যান কখনো কাউকে এত গভীরভাবে ভালোবাসতে পারবে। আর যদি সেটা সাফওয়ান হয় তাহলে তো কখনোই সম্ভব নয়। কিন্তু আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো ওর বউয়ের প্রতি ওর ভালোবাসা থেকে। কতখানি পথ ওর বউকে কোলে নিয়ে ছুটেছে তুই ভাবতে পারছিস? আমি তো আমার ছোট মেয়েটাকেও এতখানি রাস্তা এক নাগাড়ে কোলে নিয়ে দৌড়াতে পারবো না। আমার সাথে ওর তুলনা চলে নাকি? আমি হলাম অর্ডিনারি হিউম্যান বিং, হোমো সাপিয়েন্স, আর ও হলো হোমো স্নেক। ওর বডি দেখেছিস তুই? আমার বয়স ওর থেকে 3 বছর বেশি। জিমে যাই সপ্তাহে 3 দিন, তবুও ভুঁড়িটা একটু একটু করে ফুলছে। আর ওকে দেখ, আমাদের ল্যাবের অপোজিটের 22 তলা বিল্ডিং এর 5th ফ্লোরে সেই ন্যান্সি নামের মেয়েটা কি পাগলই না হয়েছিল ওকে দেখে। একদিন তো শুধু আন্ডারওয়্যার পরে খুঁজে খুঁজে সাফওয়ানের বেডরুম পর্যন্ত চলে গেছিল। আর খেয়েছেও ঝটকা, মরেছে। মেয়েটার লাশ পাওয়া গেছিল পরদিন মেয়েটির ওই অ্যাপার্টমেন্টে। সাফওয়ান যে কিভাবে সবকিছু এত সুন্দর করে ম্যানেজ করে আমার মাথায় আসে না। এজন্যই তো তুই ডাক্তার আর হিটম্যান। তোর মতো মাথা থাকলে তুইও হিটম্যান হতি, কিন্তু তোর যে মাথা, হিটম্যান কেন, হিটমাছি হওয়ার যোগ্যতা নেই তোর। মানুষ মারার থেকে মাছি মারা বেশি কঠিন। তুই একটা মানুষের হার্ট বরাবর চাকু ঢুকিয়ে দিবি, খেলা খতম। কিন্তু একটা মাছি মারতে তোর জান প্রাণ বেরিয়ে যাবে। শালারা শুধু উড়াউড়ি করে। এই জন্যই তো বলছি তুই হিটমাছি, তোর হাঁটুর নিচে বুদ্ধি। প্রাইভেট জেটটির ভেতরের অংশের লং সোফায় মাথার নিচে কুশন বালিশ দিয়ে ঘুমিয়ে আছে রোমাইশা। আর ওর সোফার অপোজিটের সোফায় বসে আছে সাফওয়ান। চোখে ঘুম নেই ওর। একদিকে হারবার্টের তার দলবল সহ নিজেদের উপর আক্রমণের সংখ্যা, অন্যদিকে বাবা হতে যাওয়ার খুশি। দুইটার কোনোটাই তাকে ঘুমাতে দিচ্ছে না। এক দৃষ্টিতে ও তাকিয়ে আছে রোমাইশার শুকিয়ে যাওয়া মুখখানার দিকে। প্লেনে উঠে আরও একবার বমি করেছে রোমাইশা। খাবার যা খেয়েছিল সব উঠে গেছে তাতে। পেটে ওর এখন কিছুই নেই। আর প্লেনের খাবারের স্বাদ লাগে না, যার জন্য ও মোটেও আর খেতে চাইছে না। সাফওয়ান অনেকবার জোরাজোরি করেছে, তারপর ওকে খাওয়াতে পারেনি। গা গোলাচ্ছে ওর। সাফওয়ান ভেবে পাচ্ছে না কি খাওয়াবে ওকে। এইভাবে খালি পেটে থাকলে তো ও আর বাচ্চা দুজনেই অসুস্থ হয়ে পড়বে। কি করবে তখন সাফওয়ান? আর আমাজনে পৌঁছে খাবার জোগাড় করে খেতে খেতেই তো বেলা চলে যাবে। এতটা সময় না খেয়ে ওর রিমু কিভাবে থাকবে?
সাফন বসা থেকে উঠল, তারপর পাইলটের কামরার দিকে এগোলো। জোনাস আর রবার্ট এখনও ওদের নিয়েই আলোচনা করছে। সাফন দরজা ঠেলে ভেতরে ঢুকতেই থেমে গেল দুজনে। ওরা দুজন হঠাৎ নিশ্চুপ হয়ে যাওয়ায় চোখে রবার্টের দিকে তাকিয়েও জিজ্ঞেস করলো, কি এমন কথা বলছিলি তোরা যে আমাকে দেখে থেমে গেলি? চলছে তোদের মাঝে, বল। জোনাস বলেছে সে যদি মেয়ে হতো তবে তোর বউকে সরিয়ে ও নিজেই তোর বউ হয়ে যেত, কারণ তোর কেয়ার দেখে ও তোর প্রেমে পড়ে গেছে। জোনাসের মাথায় একটা গাঁটটা মেরে বলল, তুই মেয়ে হলে মার্কেট পেতি না জোনাস। ছেলে আছিস ঠিকই আছিস, মেয়ে হলে সারা জীবন ভার্জিন থাকতিস। রবার্ট ঠোঁট টিপে হাসলো সাফনের কথায়। জোনাস মুখ কালো করে ফেল। রবার্ট সেটা খেয়াল করে জোনাসের পিঠ চাপড়ে বলল, আরে ভাই, মন খারাপ করিস না, তুই মেয়ে হচ্ছিস না, ছেলেই থাকবি। সেরেনাও তোকে খুব ভালোবাসে, তাই চিন্তা করিস না। সাফন ওদের এরকম রসিকতায় আর যোগ না দিয়ে রবার্টকে জিজ্ঞেস করলো, রবার্ট, প্লেনের ভেতর সবচেয়ে বেশি স্বাদযুক্ত কোনো খাবার থাকলে সেটা দয়া করে রেডি করে দিবে আমার রিমুর জন্য। ওকে কিছু না খাওয়াতে পারলে ওর শরীর দুর্বল হয়ে পড়বে। ও একা হলেও চিন্তা ছিল না, কিন্তু ও এখন দুজন, তাই আমার চিন্তাটাও ডাবল। রবার্ট আর জোনাস এতক্ষণ জানতো না এ ব্যাপারে। জানা মাত্রই জোনাস লাফিয়ে উঠল। রবার্টের মুখে চওড়া হাসি ফুটল। দাঁড়া শেষে ও সাফনের দিকে দুহাত বাড়ি দিয়ে বলল, কংগ্রাটস ব্রো। বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সেরা অনুভূতিগুলোর ভিতরে অন্যতম। আমার বাচ্চাগুলো যখন আমাকে বাবা বাবা বলে ডাকে, বাড়ি মাথায় তোলে, তখন আমার কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তুইও বুঝবি বিষয়টা। বাচ্চা আগে ল্যান্ড করুক। জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে গেলে ব্রাদার, আর এদিকে আমার সেরেনা বাচ্চা নিতে চায় না, বলে এখনো সময় আছে। এরকম আনন্দ আমিও পেতে চাই। এবার গিয়েই ওকে রাজি করব আমি। রবার্ট অটো পাইলট অন করে রেখে উঠল। তারপর ওরা সবাই মিলে এলো আবার ভেতরে। রবার্ট ঢুকলো কিচেনের দিকে। সাফন আর জোনাস বসলো রুমাসের থেকে কিছুটা দূরে রাখা সোফায়। নিজেদের ভেতর নিচু গলায় ফিসফিস করে কথা চালিয়ে যেতে থাকলো ওরা দুজন। খানিকক্ষণ পর রবার্ট এলো প্লেটে করে একটা বিফ বার্গার আর স্যালাড নিয়ে। তারপর সাফনের সামনেই ধরে পড়ল, বেশি করে বিফ দিচ্ছিস, সিজনিং দিয়েছি অল্প করে। তোরা কেমন খাস তা তো আমি বেশি জানি না, তবুও চেষ্টা করেছি, চিজ বেশি করে দিয়েছি। এটা চলে কিনা দেখ। আর স্যালাডটা আমার ওয়াইফের স্পেশাল রেসিপি, খুব মজার। তোর ওয়াইফের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার খুবই পছন্দের। সাফন রবার্টের হাত থেকে প্লেট দুইটা নিয়ে রোমাশের সামনে সোফায় বসলো। তারপর সেগুলো পাশে রেখে দিয়ে রোমাশের চোয়ালের উপর নিজের হাত দিয়ে ছোট ছোট করে চাপড় দিতে দিতে বলল, রিমু, রিমু রে, উঠ তো, খেতে হবে, উঠ। রোমাশা চোখ মেলল ধীরে ধীরে। তারপর সোফার উপর কিছুক্ষণ আড়মোড়া করে চোখ দুইটা রগড়ে শোয়া থেকে উঠে বসলো। তারপর সাফনের কথা মতো বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এসে আবার সোফায় বসলো। সাফন ওর হাতে আগে স্যালাডের প্লেটটা তুলে দিল। রুমাশা প্লেটটা হাতে নিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, আমাকে কি আপনার ছাগল মনে হয়? এসব পাতা পুঁতি দিয়ে ভর্তি করে রেখেছেন কেন? বাংলায় বলার কারণে জোনাস রবার্ট কেউই বুঝলো না। তবুও সাফন অপ্রস্তুত হয়ে একবার তাকালো ওদের দিকে। তারপর আবার রুমাশার দিকে তাকিয়ে বলল, এটা যথেষ্ট স্বাস্থ্যকর খাবার, খেলে শক্তি পাবি। চুপচাপ খা, বেশি বকিস না। আপনি খান, আমাকে বার্গারের প্লেট দিন। সাফন স্যালাডের প্লেটটা ঠেলে আবার রুমাশের দিকে এগিয়ে দিয়ে ধমকে সুরে বলল, প্রেগনেন্ট কে, আমি না তুই? আমি স্যালাড খেলে তোর কি লাভ হবে? চুপচাপ খা বলছি। রুমাশার রাগ লাগলো খুব। ওর সাথে ধমক দিয়ে কথা বলে প্লেটটা নিয়ে সাফনের দিকে ফিরে উল্টো দিকে বসে পড়ল ও। তারপর চামচে করে স্যালাড খেতে লাগলো এক এক গাদা করে। বার্গারটাও খাবি না, শুধু স্যালাডই খাবে। 5 মিনিটে সে বাটি ক্লিয়ার করে রুমাশা উঠে যেতে নিলে বেসিনের দিকে, কিন্তু সাফন থামিয়ে দিয়ে বলল, কই যাস? বার্গারটা কে খাবে, তোর নানা? রুমেশা কোনো উত্তর দিল না, তাকালো না, সোজা হেঁটে চলে গেল বেসিনের দিকে। তারপর প্লেটটা ধুয়ে প্লেট হোল্ডারে রেখে আবার চলে এলো ও নিজের জায়গায়। তারপর পানির বোতল থেকে ঢক ঢক করে পানি খেলো। সাফন কিছুই বলছে না, দেখছে শুধু রুমেশা কি করে। রুমেশা এবার সাফনের দিক থেকে মুখ ফিরে কুশল বালিশটা কোলের উপর নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সাফন বার্গারের প্লেটটা নিয়ে রুমেশা যে সোফায় আছে সে সোফায় গিয়ে বসলো। তারপর ওর দিকে প্লেটটা বাড়িয়ে দিয়ে বলল, নকশা না মেরে খেয়ে নে, আমরা এমনিতেই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি।
এখন এরকম রাগ অভিমান দেখার মতো কোনো অবস্থা নেই আমার। চুপচাপ খা। রুমাইশা যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সাফনের দিকে ফিরল না, প্লেটও নিল না। ওর এমন হঠাৎ অভিমানে সাফন কেমন যেন দিশেহারা বোধ করলো। রুমাইশার দিকে আরও একটু এগিয়ে এসে ও বলল, বিফ দিয়েছে এতে রবার্ট, বেশি বেশি করে। চিজও দিয়েছে বেশ খানিকটা। এটা শুধু শুধু নষ্ট করিস না। আমি কিন্তু আর একবারও বলবো না খেতে। রুমাইশা তখনও জানালার দিকেই তাকানো। অভিমানে ওর দু চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। একটু ভালো করে বলে কি হতো, এইভাবেই বলতে হলো? সার জীবন এইরকমই করবে? সবসময় ধমকে উপরে রাখবে ওকে? রুমাইশা চোখ মুছল না। সাফনের দিকে না তাকিয়ে ওর হাত থেকে প্লেটটা নিল। তারপর জানালার দিকে ফিরে বসে খেতে শুরু করলো ও। সাফনের সাথে কোনো কথাই বলল না। সাফন ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। তারপর পানির বোতলের মুখটা খুলে হাতে ধরে রাখলো। রুমাইশা যেন পানি খাওয়ার প্রয়োজন বোধ করলে বেশি বেগ পেতে না হয় তার জন্য। এসব রাগ অভিমান কিভাবে ভাঙাতে হয় তা ওর জানা নেই। রুমাইশা ওর উপর খুবই কমই অভিমান করে, কিন্তু রুমাইশা অভিমান করলেই সাফনের অস্বস্তি হয় অনেক। ও কি করবে বুঝে উঠতে পারে না। মুখে শুধু ধমক চলে আসে। ও জানে যে এতে রুমাইশার অভিমান বাড়বে বই কমবে না, কিন্তু ওর কিছুই করার থাকে না। বার্গারটা বড় বড় কামড় দিয়ে শেষ করলো রুমাইশা। সাফন ওর হাত থেকে প্লেটটা নিয়ে পানির বোতলটা এগিয়ে দিল। রুমাইশা পানি খেয়ে বোতলের মুখটা আটকে সেটা রেখে দিল পাশে। তারপর সোফার উপরে বসে দু হাত দিয়ে নিজের হাঁটু দুই জড়িয়ে ধরে মাথাটা হাঁটুর উপর বিশ্রামে রেখে সোফায় হেলিয়ে দিল। সাফন মনোযোগ দিয়ে দেখতে থাকলো ওকে। কিছুক্ষণ পরখ করে নিয়ে মৃদু গলায় জিজ্ঞেস করলো, খারাপ লাগছে? উত্তরের আশায় কিছুক্ষণ রুমাইশার দিকে অসহায় হয়ে তাকিয়ে রইল ও, কিন্তু রুমাইশার দিক থেকে কোনো উত্তরই এলো না। ও সেরকম করেই বসে রইল। সাফন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল একটা। তারপর কুণ্ডলি পাকিয়ে থাকা রুমাইশাকে টেনে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করলো ও, কিন্তু রুমাইশা শক্ত হয়ে বসে রইল। ও কিছুতেই সাফনের কাছে যাবে না। কিছুক্ষণ টানাটানি করার পরও যখন সাফন ওকে নড়াতে পারল না, তখন উপায় না পেয়ে সাফন রুমাইশার বাহুর নিচ দিয়ে নিজের মাথাটা গলিয়ে দিল রুমাইশার কোলের ভেতর। আর তখনই রুমাইশার চোখ থেকে এক ফোঁটা পানি এসে পড়ল সাফনের চোয়ালের উপর। রুমাইশা নাকের সাথে নাক লাগিয়ে সাফন নরম গলায় পড়ল, সরি, আর ধমকাবো না, কসম। এবারের মতো মাফ করে দে, আর কাঁদিস না। রুমাইশা হাঁটুর ওপর থেকে মুখখানা উঠিয়ে নিয়ে সোফার থেকে পা নামিয়ে মেঝেতে ঠেকালো। তারপর নাক টেনে চোখ মুছল। সাফন ওর কোলে আগের মতো করেই মাথা রেখে বসে রইল। ওর রিমোট ছলছলে চোখ দুইটা দেখে ওর বুক ফাটছে, কিন্তু কিভাবে ওই মুখে হাসি ফুটাবে মাথায় আসলো না ওর। কিছুক্ষণ ওভাবে থেকে তারপর কাত হয়ে রুমাইশার কোমরটা দুহাতে জড়িয়ে নিয়ে ওর তলপেটে মুখ ডুবিয়ে রইল সাফন। কিন্তু এই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না। খানিকক্ষণ পর হঠাৎই বিকট শব্দ হয়ে দুইল উঠল ওদের প্রাইভেট জেটটা। টাল সামলাতে না পেরে সোফার উপর থেকে সজোর নিচে পড়ে গেল সাফওয়ান। ওর উপর হুমড়ি খেয়ে পড়ল রুমাইশা। পাইলটিং রুম থেকে জোনাস দৌড়ে এসে উত্তেজিত গলায় বলল, কারা জানি ফাইটিং জেট থেকে আমাদের জেটের উপর বুলেট ছুটছে। ডান পাশের উইংস্টার ইঞ্জিনে আগুন ধরে গেছে। আমাদেরকে এখনই জেট ছাড়তে হবে, নাইলে সবাই মারা পড়বো এখনই। জোনাস আবার দৌড়ে রবার্টের কাছে। সাফন হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে গেল। নিজের পিঠের প্যারাশুট ব্যাগটা ঠিকঠাকভাবে বেঁধে নিয়ে রুমাইশাকে নিজের সাথে যথানিয়মে বেঁধে নিল। কাজগুলো খুব দ্রুততার সাথে করলো, কারণ যে কোনো সময় ইঞ্জিন ব্লাস্ট হতে পারে। জোনাস আর রবার্ট একই সাথে বেরিয়ে এলো পাইলটিং রুম থেকে। তারপর রবার্ট এসে প্লেনের দরজা খুলে দিল। তারপর সাফনের উদ্দেশ্যে বলল, সাফওয়ান, তোর আর তোর ওয়াইফের সেফটি বেশি প্রয়োজন। তোর আগে জাম্প কর, অ্যামাজন আর বেশি দূরে নেই, হয়তো 200 কিলোর মতো হবে। আমি আর জোনাস তোমাদের মতো ডিভাইডেড হয়ে যাব। আমরা জনপদের ভিতরেই থাকবো। তোরা ফরেস্টের দিকে এগিয়ে যাস। আর কবে আমাদের দেখা হবে জানি না, হয়তো আর কখনো দেখা হবে না। তোর বাচ্চাদের আমাদের কথা বলিস, আমাদের গল্পগুলো শোনাস। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা। বেস্ট অফ লাক। সাফন রেডি ছিল। রবার্টের কথা মতোই জাম্প দিতে এগিয়ে এলো ও। জাম্প দেওয়ার আগে জোনাস আর রবার্টের দিকে একবার কৃতজ্ঞতাসূচক দৃষ্টিতে তাকালো ও, আর তারপর বলল, তোদের এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো আমি, আর আমার বাচ্চারাও। কপালে থাকলে আবারও দেখা হবে আমাদের। স্টে সেফ। কথাগুলো বলে জাম্প করলো ও জেট থেকে। ওর পেছন পেছন চলন্ত প্লেন থেকে পালাক্রমে জাম্প করলো
জোনাস আর রবার্টের জাম্প করার কিছু মুহূর্ত পরে চলন্ত প্লেনটা মাঝ আকাশেই বিশাল শব্দ করে ব্লাস্ট করলো। রাতের আকাশে এই হঠাৎ আগুনে আলোকিত হয়ে উঠল চারপাশ। জেটটার বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে চলে গেল চারিদিকে। রবার্ট সবার পেছনে থাকায় একটা বড় টুকরো এসে ধাক্কা মারল ওর পেছনে। রবার্ট সে ধাক্কায় নিজের জায়গা থেকে খানিকটা সামনের দিকে সরে গেল। পিঠের নিচের দিকে প্যারাশুট ব্যাগের ঠিক নিচে কেটে গেল ওর বিগত খানিক। সেখান থেকে ফিনকিতে রক্ত পড়তে লাগলো। দাঁত মুখ খিচে সে তীব্র যন্ত্রণা সহ্য করে নিল রবার্ট। রুমেশা চিৎকার করছে সমানে। উচ্চতাকে ও বরাবরই খুব ভয় পায়, আর এখন এত উঁচু থেকে ওকে জাম্প করতে হয়েছে। আত্মা পানি হয়ে যাচ্ছে ওর পেছনে ওকে নিজের সাথে আটকে রেখে সাফন ওর এমন চিল্লানি দেখে সাহস দেওয়ার জন্য বলে উঠল, রিমু, ডোন্ট প্যানিক, চোখ বুঝে রাখ, আমি আছি তো, ভয়ের কিছুই নেই। হাত পাগুলো স্থির করে ভাসিয়ে রাখ, ছোড়াছুড়ি করিস না, নইলে দুজনেরই বিপদ হবে। আমি আছি এখানে, তোর সাথে আমি আছি, কিছুই হবে না। কিন্তু এ কথাই রুমাইশার কিছুই হলো না। ও একবার চোখ দুটো বন্ধ করেই চিৎকার জুড়ে দিল আগের থেকে বেশি জোরে। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো ওর। নিচ থেকে বাতাসের চাপ ওর পেট আর বুকে এসে বাড়ি খাচ্ছে। এরকম সময় প্যারাশুট ব্যাগ খুলে দিল সাফন, আর সাথে সাথে ক্যাপনিটা বেরিয়ে এসে আকাশে মেলে গেল। বাতাসের চাপে সেটা ভেসে রইল আকাশে। আর তখনই আবার চোখ খুলো রুমাইশা। ওর চিৎকার ক্রমে স্থমিত হয়ে এলো। এখন ভোর 5টার কাছাকাছি। পূর্ব দিগন্তে থেকে সূর্যের আলো উকি দিচ্ছে। সেটা পৃথিবীর পৃষ্ঠে থাকা মানুষগুলো দেখার আগে ওরা দেখেছে। রুমাইশা তাকিয়ে রইল সেই দিকে। ভোরের এমন অমায়িক সৌন্দর্য এই প্রথম উপলব্ধি করল ও। সাফনের গাইডেন্সে নিজের হাত পাগুলো বাতাসে বিপরীতে যথানিয়মে ধরে রইল। ছোট ছোট চুলগুলো ওড়াউড়ি করতে লাগলো ওর। ওদের থেকে কিছুটা দূরে আরও একটা প্যারাশুট দেখলো রুমাইশা। চেহারাটা তেমন বোঝা যাচ্ছে না, হয়তো জোনাস হবে। আর জোনাসের থেকে আরও খানিকটা দূরে আরও সামান্য উঁচুতে আরও একটা প্যারাশুট। রুমাইশা চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো, কিন্তু চারিদিকে তাকালেও নিচের দিকে তাকাচ্ছে না। নিচে তাকালেই মাথাটা চক্কর দিয়ে উঠছে ওর। সাফনকে অভয় দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার তাগিদ দিচ্ছে সাফন। এই উচ্চতা থেকে সামনে তাকালে দূরে দেখা যাচ্ছে আমাজনের ভূমিকা রেখা। বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে সেটা। সাফন চেষ্টা করলো প্যারাশুটটা যত সম্ভব সেদিকে নিয়ে যাওয়ার জন্য। রুমেশার চোখ এখন নিচের দিকে তাকাবে না করেও না তাকিয়ে থাকতে পারলো না। নিচে তাকিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। ওরা ঠিক কতখানি উপরে আছে পৃথিবীর পৃষ্ঠ থেকে, সেটা ঠাওর করতে পারলো না রুমাইশা। তবে বুঝলো অনেক অনেক উপরে আছে ওরা এখন। গুগল ম্যাপে কোনো দেশের চেহারা যেমন দেখা যেত তেমনি দেখা যাচ্ছে। রুমাইশা দম নিতে চেষ্টা করলো। ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে হয় অক্সিজেন লেভেল খুবই কম এখানে। জোরে জোরে দম ফেলছে ও, কিন্তু হঠাৎই কান খাড়া করে ফেল ও। বাতাসের শব্দের পাশাপাশি আরও একটা শব্দ কানে আসছে ওর, কোনো ইঞ্জিনের শব্দ। নিজের সাথে থাকা সাফনকে ও বলল, সাফওয়ান, কিছু একটা আসছে আমাদের দিকে, আমি তার শব্দ পাচ্ছি, সেটা ক্রমেই গাঢ় হচ্ছে। সাফন ওর চারিদিকে নজর বুলালো। ওদের দুজনের কারোর চোখে গগলস নেই। কারটা কোথায় গেছে তার উপরেই আর সেসব খেয়াল করার সময় হয়নি। দুজনের চোখের উজ্জ্বলতায় আকাশের আবছা অন্ধকারের ভেতরেই সন্ধ্যা তার মতো জলজল করছে। সাফন বুঝলো হয়তো শত্রুপক্ষেই ওদের পিছু নিয়েছে আবার, যারা রবার্টের যেটা হামলা চালিয়েছে। ওরা হয়তো তারাই, আর এই কাজ হারবার্টের ছাড়া আর অন্য কারো নয়। সাফন নানা কসরত করে প্রাণপণ চেষ্টা করলেও যত সম্ভব দ্রুত সামনে এগোনোর জন্য। 200 কিলো থেকে কতখানি ওরা এগিয়ে যেতে পেরেছে জানে না, তবে জঙ্গলটা এখনো অনেকখানি দূরে। এতখানি পথ শত্রুর আক্রমণ থেকে বেঁচে কিভাবে এগোবে সেটাই ভাবতে লাগলো ও। আর তখনই হঠাৎ রুমেশা চিৎকার দিয়ে বলে উঠল, সাফওয়ান, ওরা আমাদের দিকেই আসছে। নিজের অ্যাপার্টমেন্টের বিশেষ কামরায় ঘরময় আর্ট পেপার আর বিভিন্ন রকমের রং ছড়িয়ে ছিটিয়ে তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে পেন্টিং ফ্রেমে হট পেস্ট পেপারে পেন্টিং করছে হারবার্ট। তার গায়ের টি শার্টটাতে রং লেগে আছে বিভিন্ন রকমের। এই একটা কাজে হারবার্ট খুবই পারদর্শী। ও কারোর একজনের স্কেচ তৈরি করছে। আজ ওর কেন জানি খুব আফসোস হচ্ছে একটা জীবন সঙ্গিনীর জন্য। ওরও তো একটা ফ্যামিলি হতে পারতো, কিন্তু হয়নি। মনের মতো মেয়ে পাও দুষ্কার। কাউকেই ওর মনে ধরে না, কেউ ওর টাইপের নয়। বয়স এখন 45-এর কোঠায়। এই বয়সটা কি খুব বেশি, ভাবলো হারবার্ট। এমন সময় ফোনটা বেজে উঠল ওর। স্কেচ তৈরির সময় কেউ ফোন দিক
এটা ওর মোটো পছন্দ না, কিন্তু আজকের দিনটা ভিন্ন। ফোনটা পেয়ে সেদিকে এগিয়ে গেল হারবার্ট। টেবিলের ওপর থেকে শব্দ করে বাজতে থাকা ফোনটা তুলে রিসিভ করে কানে ধরতেই ও পাশ থেকে কেউ একজন বলে উঠল, বস, আমরা পেয়ে গেছি ওদেরকে। এখন আপনার আদেশের অপেক্ষায় আছি। ওদের দুজনকেই বাঁচাবো। সাফওয়ানকে সরিয়ে দাও, প্রয়োজন নেই ওর ভেনমের আমার। ওর সাথে মেয়েটিকে নিয়ে আসো আমার কাছে। তবে খেয়াল রেখো মেয়েটির শরীরে যেন কোনো আঁচড় না লাগে, নইলে কিন্তু তুমি তোমার প্রাণটাও হারাবে। ওকে বস, আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই হবে। এরপরেই কলটা বিচ্ছিন্ন হয়ে গেল। হারবার্ট স্কেচটা সম্পূর্ণ না করে বেরিয়ে এলো সে কামরা থেকে। রুমেশের ছোট্ট মুখটাও ফুটে আছে সেই স্কেচ পেপারে। হারবার্ট সেখান থেকে বেরিয়ে নিজের কামড়ে এসে ওর দেওয়ালে ঝোলানো কম্পিউটার স্ক্রিনটাতে একটা ভিডিও প্লে করলো। তারপর কামড়ে থাকা ডিভাইনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে স্ক্রিনের দিকে। সেখানে দেখা যাচ্ছে বব কাটিং দেওয়া কালো পোশাকে আবৃত অসম্ভব রকম সুন্দর আর জলজলে চোখের একটা মেয়ে লড়াই করে যাচ্ছে হারবার্টের গার্ডদের সঙ্গে। কালো পোশাকটার ভেতর দিয়ে ফুটে উঠেছে তার পাতলা শরীরের অসাধারণ ঢেউ খেলানো সৌন্দর্য। হারবার্ট মুগ্ধ হয়ে দেখছে মেয়েটির ফাইটিং স্কিল। এই ভিডিওটা সকাল থেকে কম করে হলো 50 বার দেখেছে সে। এতটুকু সৈনি এই বাঘা বাঘা লোকগুলোকে মেয়েটি কিভাবে কৌপাকাত করলো সেটাই আশ্চর্যের সাথে ভেবে চলেছে হারবার্ট। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই সে নিজের মনে মনে বলে উঠল, তোমার জন্য আমার চাইতে উপযুক্ত কাউকে পাবে না তুমি লিটল বেবি। হারবার্ট উঠল এবার ডিভাইন থেকে। তারপর নিজের রুমের ভেতর থাকা মিররের সামনে গিয়ে দাঁড়ালো। এত যাবৎকাল খুব কম দামি জিম স্কিপ করেছে সে। নিজের শরীর আর স্বাস্থ্যের প্রতি সে খুবই যত্নবান বরাবরই। শরীরে তার এক ফোঁটাও মেদ জমতে পারেনি। মুখে জলাইনগুলো এখনও সাফ। কে বলবে তার বয়স 45? শুধু চুলদারিগুলোতে সামান্য পাক ধরেছে। সে অবশ্যই ওই মেয়েটির উপযুক্ত। শুধু সে বয়সে একটু বেশি বড়। কতই বা 20? এ আর এমন কি, এখন তো কত মেয়েরাই তাদের থেকে বয়সে কত বড় বড় পরিতে বিয়ে করেছে। ওটা কোনো ম্যাটারই না। বাচ্চা মেয়েটাকে হ্যাপি রাখলেই হয়েছে। কিন্তু সে কি হ্যাপি থাকবে হারবার্টের সাথে? হ্যাপি তো তাকে থাকতেই হবে। হারবার্ট তো এখনও ভার্জিন। মনের দিক থেকে সে হাজার মেয়েকে দেহে দিল, মন তো দেয়নি। তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। হ্যাপি তো মেয়েটাকে থাকতেই হবে। আয়নার সামনে দাঁড়িয়ে এসব ভেবেই মুচকি হাসলো হারবার্ট। তারপর আবার চলে গেল নিজের স্কেচ পেপারটা সম্পূর্ণ করতে। ভোরবেলা রাস্তায় গুটি কয়েক লোকজন হাঁটাচলা করছে। ঠান্ডা হয়ে আছে চারপাশ, মৃদুমন্দ বাতাস বইছে চারিদিকে। আর তার ভেতর দিয়ে ঝড়ে বেগে ছুটে চলেছে সাফওয়ান আর রুমাইশা। ওদের প্যারাশুটটাতে বুলেট লেগে ছিদ্র হয়ে গেছে। বুলেট লাগা অবস্থাতেই সেটা আমাজনের দিকেই তীব্র গতিতে ছুটে গেছে অনেকখানি। আর তারপরে সাফওয়ান আর রুমাইশাকে নিয়ে মুখ থুপে সেটা মাটিতে পড়েছে। সাফওয়ানের পায়ে চোট লেগেছে, তেমন ছুটতে পারছে না ও। রুমাইশা ওর সামনে সামনে ছুটছে। আমাজন এখনও 80 কিলো। এত দূর তো ছুটে পার করা সম্ভব নয়। তার উপর সাফওয়ানের পায়ে জখম। ফাইটার জেট থেকে হারবার্টের গার্ডরা সাফওয়ানদের প্যারাশুট লক্ষ্য করে বুলেট ছুঁড়েছে। আর তারপরে সাফওয়ানের মাটিতে মুখ থুবড়ে পড়লেই জেট থেকে গার্ডরা প্যারাশুট দখল করে। অস্ত্র শস্ত্র নিয়ে নেমেছে ওদেরকে কবজা করতে। বর্তমানে সাফওয়ানদের পেছন পেছন হারবার্টের গার্ডরা ছুটে আসছে, কিন্তু সাফওয়ানদের দৌড়ানির গতির সাথে পেরে উঠছে না ওরা। সাফওয়ান আর রুমাইশার বর্তমানে ওদের চোখের নাগালের বাইরে। তারপর রাস্তাগুলো দিয়ে ওরা দলে দলে বিভক্ত হয়ে ওদের খোঁজে লেগে পড়েছে। সাফওয়ান প্রচণ্ডই চিন্তা আছে। রুমাইশা অন্তঃসত্ত্বা, আর ওর এই অবস্থায় প্রাণপণে দৌড়াচ্ছে ও। সাফওয়ানের পায়ে চোট, ও নিজেও ঠিকমতো দৌড়াতে পারছে না। এখন চাইলেও রুমাইশাকে কোলে নিয়ে ও দৌড়াতে পারবে না। রুমাইশা ছুটতে ছুটতে আরও কিছু দূর দাঁড়িয়ে গেল। হঠাৎ করে ও আর পেরে দিচ্ছে না। পেটের ভেতর অসম্ভব রকম ব্যথা করছে। মোচড় দিয়ে উঠছে তলপেটের কাছটাতে। চোখ মুখ ওর ব্যথায় কুঁচকে যাচ্ছে। ওকে থামতে দেখে সাফওয়ানও থামলো। রুমাইশার কাছে এসে ওর মুখটা ধোয়াতে আগলে নিয়ে জোরে দম ফেলতে লাগলো। রুমাইশার ব্যথায় কুঁচকে যাওয়া মুখটার দিকে অসহায় চোখে তাকিয়ে ও জর্ণ গলায় বলে উঠল, আমি একজন ব্যর্থ স্বামী। আমার স্ত্রীর এমন দুর্দিনে আমি তার জন্য কিছুই করতে পারছি না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে আমার জানা নেই। রুমাইশা প্রতি উত্তরে কিছুই বলল না। প্রচণ্ড ব্যথায় ওর মুখের বলিগুলো যেন হারিয়ে যেতে লাগলো। সাফওয়ানের বুকের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে ও দাঁড়িয়ে রইল মাঝ রাস্তায়। ঠিক তখনই একজন স্থানীয়
এগিয়ে এলো ওদের দিকে। লোকটা এসে সাফন আর রুমাইশার থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে বলল, আপনারা ঠিক আছেন? আপনাদের কোনো সাহায্য লাগবে? উনি কি অসুস্থ? রুমাইশাকে দেখিয়ে জিজ্ঞেস করলো লোকটা। সাফন তার দিকে চোখ তুলে তাকাতেই লোকটা ভড়কালো, কিন্তু সাথে সাথে পরিস্থিতি সামনে নিল সাফন ও লোকটাকে বলল, ভয় পাবেন না, এটা একটা কাপল কস্টিউম। গতকাল রাতে আমরা একটা পার্টিতে ছিলাম, ভোরবেলা সেখান থেকেই সরাসরি চলে এসেছি, তাই আর মেকআপ রিমুভ করিনি। লোকটা আশ্বস্ত হলো সাফনের কথায়। লোকটাকে এমন অস্থির নিঃশ্বাস ফেলতে দেখে সাফন আবার বলল, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে, কিন্তু আমাদের কাছে গাড়ি নেই। আমাদেরকে কোনোভাবে যদি সাহায্য করেন তবে খুব উপকার হয়। লোকটা রুমাইশার দিকে আরও একবার দেখলো। রুমাইশাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব যন্ত্রণায় আছে। লোকটার মায়ে হলো অনেক, বলল, আপনারা এইখানেই দাঁড়ান, আমি এখনই আমার গাড়ি নিয়ে আসছি। লোকটা সেখান থেকে চলে যেতেই সাফন রুমাইশাকে নিয়ে পাশের একটা বাড়ির প্যাচির কোণে লুকিয়ে পড়ল। হারবার্টের গার্ডরা যদি এর ভেতর ওদের কাছে পৌঁছে যায় তবে সেটা খুবই খারাপ হবে। সাফনের এখন নিজের জন্য কোনো চিন্তা নেই। ওর মস্তিষ্কে পুরোটা জুড়ে এখন রুমাইশা আর ওর অনাগত সন্তানের চিন্তা। ওদেরকে বাঁচিয়ে রাখতে নিজের সবটুকু দিয়ে দিবে সাফন। খানিকক্ষণ পর সে লোকটা তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো একটা রংচটা সাদা রঙা গাড়ি নিয়ে। লোকটা রাস্তার উপর এসেই আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো সাফন আর রুমাইশাকে। সাফন তখন রুমাইশাকে নিয়ে বেরিয়ে এলো সেই বাসাটার কোণা থেকে, আর তারপর রুমাইশাকে কোলে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে দরজাটা খুলে বসে পড়লো সিটে। ওরা ঠিকঠাকভাবে বসার পর লোকটা জিজ্ঞেস করলো, আপনারা কোথায় যাবেন? হসপিটালে নাকি বাসাতে? আমরা বাসাতেই যাব। বাসাটা কোথায়? আমাজন। গাড়ির ভেতর আরও একবার বমি করে দিয়েছে রুমাইশা। এত ছোটাছুটির ফলে ওর শরীরটা একেবারেই যেন নেতিয়ে গেছে। পেটের বাচ্চাটা না থাকলে হয়তো এতটা অসুবিধা হতো না। সেই ছোট্ট মাংসপিণ্ডটা হয়তো মায়ের এমন ছোটাছুটির কারণে মোটেও ভালো নেই। গাড়ির ভেতর কোনো পানি নেই, তাই গাড়ি থামিয়ে রুমাইশার জন্য পানির ব্যবস্থা করতে গেল সাফন। রুমাইশাকে গাড়িতে রেখেই গেল, কিন্তু গাড়িটা থেকে নামার সময় ওর মনে হচ্ছিল যেন কলেজার আধাখানা গাড়িতে রেখে যাচ্ছে সে। পেছন থেকে হারবার্টের ছেলেরা এসে কত দূর পৌঁছেছে তা জানে না সাফন। কখন না জানি ওরা নাগাল পেয়ে যায় ওর আর ওর প্রাণপ্রিয় স্ত্রী। সাফন খুবই দৌড়তার সাথে আশপাশে গিয়ে কোনো এক জায়গা থেকে বোতল নিয়ে এক প্রকার ছুটে এলো গাড়ির কাছে। তারপর গাড়ির ভেতর ঢুকেই লোকটাকে বলল, দাঁড়ানোর প্রয়োজন নেই ক্রিস্টোফার, আপনি গাড়ি চালু রাখুন। ক্রিস্টোফার সাফনের কথা মতো গাড়ি চালানো জারি রাখলো, আর সাফন গাড়ির ভেতরেই রুমাইশার চোখে মুখে পানি দিয়ে খানিকটা পানি ওকে খাইয়ে নিজেও খেলো। তারপর ক্রিস্টোফারকে দিল। সাফনের শরীরের উপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে রুমাইশা নিশ্চিন্তে চোখ দুইটা বন্ধ করে পড়ে রইল, ক্লান্ত ও অনেক। সাফন ওকে দুহাতে আগলে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে রইল, দৃষ্টি ওর বাইরের দিকে আর কখনো কখনো গাড়ির পেছনে। সতর্ক দৃষ্টিতে ও পেছনের দিকে নজর রাখছে যেন কোনোভাবেই হারবার্টের ছেলেগুলো ওদেরকে না ধরে ফেলে। ঘড়িতে এখন সকাল 8টার কিছুটা বেশি বাজে। বেশ খানিকক্ষণ পথ সর্বোচ্চ গতিতে গাড়ি চালানোর পর ক্রিস্টোফার বলে উঠল, আমরা প্রায় আমাজনের কাছাকাছি চলে এসেছি। আপনাদের বাসাটা কোথায়? ঠিকানা দিন, সেখানে নামিয়ে দিয়ে আসবো। সাফন এতক্ষণ চুপচাপ পড়েছিল রুমাইশাকে কোলের ভেতর নিয়ে। ক্রিস্টোফারের কথার উত্তরে ও বলল, প্রয়োজন নেই ক্রিস্টোফার, আপনি আরও কিছুটা সামনে গিয়ে আমাদেরকে নামিয়ে দিন, আমরা এইখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছে যাব। ক্রিস্টোফার সম্মতি জানিয়ে গাড়ি চালানো জারি রাখলো। সে প্রথম থেকে সাফন আর রুমাইশাকে দেখেছে। রুমাইশার প্রতি সাফনের এমন যত্ন আর ভালোবাসা দেখে তার শুধুই নিজের স্ত্রীর কথা মনে পড়ছে। সেও তার স্ত্রীকে এভাবেই ভালোবাসত, কিন্তু সৃষ্টিকর্তা তাকে আর ভালোবাসার সুযোগ দেয়নি। গত বছর ক্যান্সার আক্রান্ত হয়ে তার স্ত্রী পরপারে পাড়ি জামায়। এখন সে শুধুই স্মৃতি। ক্রিস্টোফার দীর্ঘশ্বাস ছাড়ল একটা। ঠিক তখনই সাফনের বুকের উপর থেকে নিজের ন্যাতানো মাথাটা হঠাৎ করে উঠিয়ে ফেল রুমাইশা। ওর কান দুটো খাড়া হয়ে গেল। ভ্রুকুটি করে ও আরও ভালো করে শোনার চেষ্টা করলো কিছু একটা, আর তারপরই সাফনকে বলল, এদিকে অনেক উচ্চ স্পিডে কয়েকটা গাড়ি আসছে মনে হচ্ছে। আমি শুনতে পাচ্ছি সেগুলোর শব্দ, শো শো করে আসছে সেগুলো। সাফন চকিতে তাকালো একবার রুমাইশার দিকে, তারপর ক্রিস্টোফারকে জিজ্ঞেস করলো, এইখান থেকে আমাজনের ভেতর যেতে কত সময় লাগতে পারে ক্রিস্টোফার? গাড়ি ফুল স্পিডে চালালে আধা ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন। কিন্তু আপনারা ফরেস্টের ভিতরে কেন যাবেন? আমাদেরকে এখানেই নামিয়ে দিন ক্রিস্টোফার, বাকিটুকু আমরা নিজেরাই চলে যাব। ক্রিস্টোফার সাথে সাথে গাড়ি থামিয়ে দিল। সাফন রুমাইশাকে
নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ির দরজা খুলে নামলো রাস্তায়। তারপর ক্রিস্টোফারকে বলল, আপনার এই উপকার আমরা কখনোই ভুলবো না ক্রিস্টোফার। সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দিন। রুমেশা নিজের গলা থেকে শামসুলের দেওয়া স্বর্ণের সরু চেনটা খুলে ক্রিস্টোফারের হাতে দিয়ে বলল, আপনার এই উপকারের কোনো মূল্য হয় না, কিন্তু তবু আপনি এটা রেখে দিন। আপনি শুধুমাত্র আমাদের জন্য এতখানি রাস্তা পাড়ি দিয়েছেন। আপনার যা খরচ হয়েছে সেটা এর থেকে রেখে দিয়ে বাকিটা উপহার হিসেবে গ্রহণ করবেন। খুশি হব অনেক। আপনাকে অনেক ধন্যবাদ। ক্রিস্টোফার চেনটা নিতে চাইল না। রুমেশাকে ফিরিয়ে দিতে গেল কয়েকবার, কিন্তু রুমেশা নিল না, বলে দিল যে এটা তার প্রাপ্য। এরপর ওরা ক্রিস্টোফারের থেকে বিদায় নিয়ে রাস্তা বাদ দিয়ে বাসা বাড়ির ভেতর দিয়ে সামনে আগাতে থাকলো, যেন ওদেরকে কেউ দেখে না ফেলে। রাস্তার দলে ফেলে মানুষ বের হতে শুরু করেছে। সবাই যার যার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য রাস্তা থেকে বের হয়ে ছুটে চলেছে রাস্তায়। বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। ভোরের থেকে এখন লোক সমাগম একটু বেশি হয়েছে, আর এসবের ভেতর দিয়ে দ্রুত গতিতে পা চালিয়ে হেঁটে চলেছে সাফন আর রুমেশা। দৌড়াচ্ছে না, দৌড়ালে সাধারণ মানুষ ওদের সন্দেহ করবে। সোজা হয়ে পূর্ব দিকে হাঁটছে ওরা। মাঝে মাঝে রাস্তার মানুষজনের কাছে জিজ্ঞেস করে নিশ্চিত হচ্ছে যে তারা আসলে সঠিক রাস্তায় এগোচ্ছে কিনা। একবার আমাজনে পৌঁছে গেলে সাফনের আর চিন্তা থাকবে না, কারণ আমাজনের অধিকাংশ এলাকাই ওর নখ দর্পণে। রুমেশাকে নিয়ে ও সবচেয়ে সেফস্ট জায়গাতে চলে যাবে, যেখানে ওদেরকে কেউ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না, আর সেখানে কেউ জঙ্গলি জানোয়ারের ভয়ে যাবেও না। সাফনের পায়ে চোট লাগা জায়গাতে ব্যথা ক্রমশ বেড়ে চলেছে, তবু নিজের সর্বশক্তি দিয়ে হেঁটে চলেছে ও। ওর বাঁ হাতে শক্ত করে ধরা রুমেশার ডান হাত। রুমেশা হাঁটতে হাঁটতে নিজের তলপেটটাতে মাঝে মাঝে হাত বুলাচ্ছে। থেকে থেকে ব্যথায় মুচড়ে উঠছে সেখানটা, কিন্তু সাফনকে কিছুই বলছে না, বলে সাফন ওকে নির্ঘাত কোলে তুলে নিবে। মানুষটা নিজের পায়ের ব্যথাতেই নড়তে পারছে না। পাটা মুচকে গেছে, খানিকটা কেটেও গেছে, ফুলে গেছে সেই জায়গাটা। এই অবস্থায় রুমেশা কোন মুখে নিজের সমস্যার কথা বলবে? সাফন কয়েকবার জিজ্ঞেস করেছে ওকে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু রুমেশা প্রতিবারই মাথা নাড়িয়ে না বলেছে। কিন্তু ভেতর ভেতরে শেষ হয়ে যাচ্ছে ও। ওরা খুব দ্রুত গতিতে হাঁটছে। যে জায়গাটাতে লোকজন শূন্য পাচ্ছে সেখানটাতে হাঁটার গতি আরও অনেকটাই বাড়িয়ে দিচ্ছে ওরা। এভাবে বসত বাড়ির অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে একসময় বসতি শেষ হয়ে এলো। ওদের সামনে এখন পুরোপুরি ফাঁকা জায়গা। ওদের থেকে প্রায় কিলোখানেক দূরে আমজনের সূচনাদের রেখা দেখা যাচ্ছে। গাছের সারিগুলো চোখে পড়তেই রুমেশা উচ্ছ্বাসিত হয়ে উঠল। মুহূর্তে নিজের পেটের যন্ত্রণা ভুলে আনন্দে আটখানা হয়ে গেল ও। চোখে মুখে ওর আনন্দের ঝিলিক দেখা গেল। সাফন নিজের বামে তাকিয়ে দেখল রুমেশার ওই উচ্ছ্বাসিত মুখখানা। জঙ্গলটাকে দূর থেকে দেখলেই তার বইয়ের এমন অবস্থা, তাহলে যখন জঙ্গলের ভেতরকার সেই চোখ ধাঁধানো সৌন্দর্যটা দেখবে তখন না জানি কি করবে। রুমেশার হাসিখানা মুখটা দেখতে দেখতে নিজের ঠোঁট দুটো চওড়া হয়ে এলো সাফনের। রুমেশা আনন্দের চোটে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে সামনে। সাফন মানা করছে কয়েকবার এমন ব্যাঙাচির মতো না লাফাতে, কিন্তু রুমেশা শোনেনি। রুমেশা শুধু ভাবছে এই জঙ্গলের ভিতরেই এক সম্পূর্ণ নতুন জীবনের সূচনা হতে চলেছে ওদের। পুরোপুরি অ্যাডভেঞ্চারাস একটা লাইফ লিড করতে চলেছে ওরা। সেখানে গিয়ে কি ওরা আদিম মানব সমাজের মতো পশু শিকার করে খাবে? জঙ্গলে হিংস্র জানোয়ারদের সাথে লড়াই করে টিকে থাকবে? কিন্তু তার তো বাচ্চা পেটে, কিভাবে কি করবে? কথাটা মাথায় আসতে নিজের ডান দিকে তাকালো। তার থেকে 1.5 ফুট লম্বা বিশাল দেহি সাফনের সুদর্শন মুখটার দিকে তাকালো ও। চোখ বন্ধ করে ভরসা করার মতো একটা চেহারা, যার বুকে মাথা রাখলে পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা পোটলা গুছিয়ে রোমাসের মস্তিষ্ক ত্যাগ করে। এই মানুষটা থাকতে তার কিসের চিন্তা? যে মানুষটা চাইলে তার স্ত্রী আর সন্তানের জন্য পুরো বিশ্বকে নিজের হাতের থাবা দিয়ে রুখে দিতে পারে। সেই মানুষটা পাশে থাকলে আর কি চাই? রুমেশা মুগ্ধ চোখে দেখতে থাকলো বড় বড় পা ফেলে সদর্পে সামনে হেঁটে চলা সাফওয়ানকে, যার সাথে ওর পা মিলিয়ে হাঁটতে পারছে না, পেছনে পড়ে যাচ্ছে বারবার। আর মানুষটা নিজের বাম হাতে রুমেশাকে এক প্রকার টেনে নিয়ে চলেছে সামনের দিকে। রুমেশা কল্পনার চোখে দেখতে পেল একজন খুবই যত্নশীল পিতাকে, যে তার ছোট্ট তুলতুলে বাচ্চাকে পরম যত্নে নিজের বুকের ওপর ঠেকিয়ে রেখেছে এক হাতে, আর অন্য হাতে আগলে রেখেছে নিজের স্ত্রীকে। অন্য পাশে ঘন জঙ্গল। এখানে কত রকমের প্রাণী, ছোট বড়, শান্ত হিংস্র, বড় বড় দাঁতওয়ালা মাংসাশী প্রাণী, সাপ বিচ্ছু, কিন্তু কোনো কিছুই এই মানুষটির উপস্থিতির কারণে
তাদের আশেপাশে ঘেঁষছে না। একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে উৎসুক চোখে সে প্রাণীগুলো দেখছে তাদের অভয়ারণ্য নতুন আগত এই সদস্যগুলোকে। নিজের অজান্তেই রুমাশার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল যেন। রুমাশা তার দিকে তাকিয়েছে অনুভব করে সাফন নিজের বামে তাকালো। রুমাশার চোখে চোখ পড়ল ওর। বুড়ো নাচি ইশায় জিজ্ঞেস করলো কেন তাকিয়ে আছে। সাফনের ইশারায় প্রশ্নের উত্তরে রুমাশা মাথা নাড়িয়ে বোঝালো যে কোনো কারণেই এমনিতে তাকিয়ে আছে। কিন্তু ওর চোখ দুটা স্পষ্ট জানান দিল যে আপনাকে পেয়ে আমি ভাগ্যবান। সাফন যেন ওর চোখের ভাষা বইয়ের লেখার মতোই পড়ে ফেল। প্রেমময় হাসি হেসে রুমাশার গাল টেনে দিল আদর করে। কিন্তু হঠাৎ করে রুমাশার মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। চকিতে একবার পেছন ফিরে তাকালো। রাস্তা শেষ হয়ে গেছে অনেক আগেই। জঙ্গলের শুরু পর্যন্ত পুরোটাই খোলা মাঠ, কিন্তু পেছন দিকে সেই রাস্তার দিক থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ আসছে। রুমাশা উদ্ভ্রান্ত দৃষ্টিতে সাফনের দিকে তাকালো আরও একবার। তারপর হঠাৎ করে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, সাফওয়ান, দৌড়ান। আর বলতে না বলতে দূর থেকে দুইটা কালো রঙের গাড়ি ওদের দিকে ধেয়ে আসা দৃশ্য দেখতে পেল ওরা। সাফন ব্যাপারটা বুঝে ওঠার সাথে সাথেই কোনো কিছু না ভেবে রুমাশার হাতটা নিজের হাতের মুঠির ভেতর নিয়ে ছুট লাগালো। পায়ের ব্যথার কথা ওর আগে মাথায় এলো না। রুমাশা সাফনের হাতটা শক্ত করে ধরে রইল, যেন এই হাত ছাড়া মাত্রই ওরা একে অপরকে হারিয়ে ফেলবে চিরতরে। সাফন নিজের সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে, ওর পাশাপাশি রুমাশাও। পেটের ব্যথাটা দৌড়ানোর কারণে তত্ত্ব করে বের চলেছে। চোখ দুটা ঝাপসা হয়ে আসছে ওর। তারপরও প্রাণপণে ছুটে চলেছে। কিন্তু গাড়িগুলো প্রচণ্ড দ্রুত গতিতে এগোচ্ছে ওদের দিকে। ওরা প্রায় আমাজনের কিনারে পৌঁছে গেল। সাফন নিরাপত্তার জন্য রুমাশাকে নিজের সামনে টেনে আনলো, যেন ওরা কোনো আক্রমণ করলে সেটা আঘাতটা তার আগে শরীরে এসে লাগে। তার স্ত্রীর শরীর যেন স্পর্শ না করে। আর তার এই ভাবনাই সত্যি হলো। গাড়ির ভেতর থেকে একজন গার্ড সাফনকে লক্ষ্য করেই বুলেট ছুঁল, আর সেটা সে বিঁধল সাফনের বাঁ হাতের বাহুতে। যন্ত্রণায় দাঁত মুখ কুচকে ফেল, কিন্তু দৌড়ানো থামালো না। বুলেটের শব্দে চমকে উঠে চিৎকার দিল রুমাশা। আর বুলেটটা যে সাফনের শরীরে এসে বিঁধেছে সেটা বুঝতে পারার পরই ও অসহায় চোখে সাফনের দিকে তাকালো একবার। যন্ত্রণায় মুখটা কালো হয়ে আছে সাফনের। ঘন ঘন দম ফেলছে ও। ওর এক হাতে এখনও রুমাশার হাতটা মুঠি করে ধরে রাখা। এক দৌড়ে জঙ্গলের ভিতর ঢুকে গেল ওরা। শুরুর দিকে জঙ্গলটা অনেকটাই পাতলা, দূরত্বের সাথে সাথে ঘনত্ব বেড়েছে এটার। গাড়ি দুটো জঙ্গলের কিনারায় থেমে গেল। গাছপালার কারণে গাড়ি নিয়ে সামনে আগানো আর সম্ভব না। গাড়ি থামিয়ে গাড়ির ভেতর থেকে লাফিয়ে বের হলো প্রায় 30 বন্দুকধারী গার্ড। ওরা বের হয়ে সাফনদের পালিয়ে যাওয়ার রাস্তা অনুসরণ করেই ওদের পিছু নিল। ছুটতে ছুটতে সাফন একবার পেছন দিকে তাকালো। দূর থেকে গার্ডগুলোকে গাড়ি রেখে ওদের পিছু নিতে দেখে সাফন দাঁড়িয়ে গেল। ওকে হঠাৎ করে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে রুমাশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। সাফন রুমাশাকে নিজের কাছে টেনে নিয়ে ওর কপালে একটা চুম্বন বসিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলল, ওদেরকে থামাতে হবে রিমু, নইলে ওরা আমাদের পিছু ছাড়বে না। আমরা যত দূর যাব ওরাও যাবে। এখন আমি যা বলবো তাই শুনবি। এইখান থেকে সোজা দৌড়ে যাবি। দৌড়াতে দৌড়াতে একসময় দেখবি একটা প্রচুর লম্বা আর অনেক অনেক প্রশস্ত একটা লাল পাতাওয়ালা গাছ। ওই গাছের কাছে পৌঁছে নিজের ডান দিকে দৌড়বি। সেখানে একটা পানির ছোট্ট ঝর্ণা আছে, আর তার পাশে অনেকগুলো গুহা পরপর ছড়িয়ে ছিটিয়ে আছে। ওখানে গিয়ে লিন্ডা বলে ডাক দিবি। তারপর সাফন নিজের শরীরের উপরাংশ থেকে নিজের পোশাকটা খুলে রুমাশের হাতে বেঁধে দিয়ে বলল, ডাক দিয়ে এইটা গুহার মুখের কাছে ছুঁড়ে ফেলবি। ফেলে সাথে সাথেই সেখান থেকে সরে পড়বি। ভুলেও সেখানে দাঁড়িয়ে থাকবি না। যেখানে পারিস চলে যাবি। আর শোনার চেষ্টা করবি কোথাও নদীর পানির স্রোতের শব্দ শোনা যাচ্ছে কিনা। যেদিকেই শব্দ শুনবি সেদিকেই চলে যাবি। আমি বেঁচে থাকলে তোকে অবশ্যই খুঁজে বের করব। তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন। আর যদি আমি বেঁচে না থাকি, বলে আমার সন্তানকে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে টিকিয়ে রাখার দায়িত্ব তোর ওপর। রমেশা হা হয়ে শুধু শুনল সাফনের কথা। বুকের ভেতরটা মোচুতি উঠল ওর। সাফন কি বলছে এইসব? ও বেঁচে থাকবে না মানে কি? ও কেন বেঁচে থাকবে না? রুমেশের সাথে সাথে সাফনের কথার বিরোধিতা করে জন গলায় বলল, আমি আপনাকে এইখানে একা ফেলে রেখে কোথাও যাব না। আপনার কিছু হলে কি হবে? আমার সন্তানের কি হবে? আমি আপনাকে ছাড়া এখানে বেঁচে থাকবো কিভাবে? মোটেই আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানেই থাকবো আপনার সাথে। বলতে বলতে রুমেশের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সাফন অধৈর্য হয়ে উঠল। গার্ডগুলো ছুটে আসছে ওদের দিকে। সময় নেই হাতে বেশি। রুমেশের গাল দুইটা দুহাতে আগলে নিয়ে
ও বলল, এখন এসবের সময় নয় রিমু। আবেগে জীবন চলে না। আমি যা বলছি সেটা শুনবি তুই। যেভাবে যে ডিরেকশনে যেতে বলেছি যাবি, যা করতে বলেছি করবি এখনই, আর এক মুহূর্ত দেরি নয়। বলেই রুমাইশাকে এক প্রকার ধাক্কা দিয়ে নিচে থেকে সরিয়ে দিল সাফওয়ান। তারপর রুমাইশার দিকে তাকিয়ে নিজের পেছন দিকে হাঁটতে শুরু করলো ও হারবাটের কাটতে উদ্দেশ্যে। আর সেই দিকেই আহত চোখে তাকে উচ্চস্বরে কেঁদে উঠল রুমাইশা। তারপর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে চলল সাফওয়ানের বলে দেওয়া স্থানে যাওয়ার উদ্দেশ্যে। ঊর্ধ্বশ্বাসের সামনে ছুটে চলেছে রুমাইশা। ওর চোখ থেকে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছে না। হাঁপাচ্ছেও, পেটের ভেতরটা নিদারুণ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন। ছুটতে ছুটতে চারিদিকে নজর বুলিয়ে যাচ্ছে ও সে প্রশস্ত লাল রঙা পাতাওয়ালা গাছটার উদ্দেশ্যে। কতক্ষণ ধরে ছুটছে তার হিসেব নেই কোনো। ওদিকে সাফন কি করছে সেই চিন্তায় মাথার ভেতরটা ওর ঘুলিয়ে যাচ্ছে। সাফনের খারাপ কিছু হয়ে যাবে এই ভাবনায় মাথায় আসছে শুধু, আর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। রুমেশা দৌড় থামানোর প্রয়োজন, পা দুইটা আর পেরে দিচ্ছে না, শরীরও সায় দিচ্ছে না, কিন্তু এখন আর কোনোভাবেই থামা যাবে না। একবার থামলে আর দৌড়াতে পারবে না ও। ওর শরীর হাল ছেড়ে দিবে পুরোপুরি। ছুটতে ছুটতে হাতে ধরে রাখা সাফনের পোশাকটা বুকে জড়িয়ে ধরল রুমেশা। আর তারপরে হাউমা করে কেঁদে উঠল ও আবার। সেই কান্নার শব্দে সচকিত হয়ে উঠল এতক্ষণের নীরব হয়ে থাকা জঙ্গলের ভেতরটা। আশপাশ থেকে ঝোপঝাড়ের ভেতর লুকিয়ে থাকা ছোট ছোট প্রাণীগুলো ছুটে পালালো রুমেশার কান্নার শব্দে। গাছের ডালে থাকা পাখিগুলো এমন শব্দে সচকিত হয়ে ভয় পেয়ে উড়ে পালিয়ে গেল। আরও অনেকক্ষণ ছুটে চলার পর সে কাঙ্ক্ষিত লাল পাতাওয়ালা গাছটা দেখা পেল রুমেশা। গাছটাতে দেখা মাত্রই নিজের ভেতরে যেন এক আশার আলো দেখতে পেল ও। তারপর সাফনের কথা মতো নিজের ডান দিকে মোড় নিয়ে ছুটল ও। বড় বড় গাছটার লতা পাতার ভেতর দিয়ে পায়ের হাইকিং শুয়ের নিচে মারিয়ে গেল কত শত স্যাঁতসেঁতে পরিবেশে থাকা পোকামাকড়। এদিক জঙ্গলটায় অনেক ঘন, উঁচু উঁচু গাছের পাতার ফাঁক দিয়ে কোনো রকমে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে মাটিতে। হাঁটু পর্যন্ত ঝোপঝাড় গজিয়ে আছে সবখানে। এখানে যে মানুষের পা পড়ে না সেটা এই হুলিয়া দেখলেই বোঝা যাচ্ছে। ছুটতে ছুটতে একসময় রুমাইশার চোখ পড়ল সেই ছোট্ট ঝর্ণা আর তার পাশে থাকা এক ঝাঁক বড় বড় আকৃতির গুহা। রুমাইশা দৌড় থামিয়ে দিল। হাঁটুতে দুই হাত ভর দিয়ে দাঁড়িয়ে ও হাঁপাতে লাগলো। এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে ঝর্ণার কাছে এগিয়ে গিয়ে সেখান থেকে কোষ করে পানি খেল ও। তারপর হাতে মুখে খানিকটা পানি ছিটিয়ে দিয়ে সাফনের কথা মতো গুহার কাছাকাছি এল ও। তারপর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে উচ্চস্বরে লিন্ডা বলে ডাক দিল। এরপর সাফনের গায়ের পোশাকটা দলা পাকিয়ে ছুঁড়ে মারল ও গুহার সামনে। কিন্তু সাফন ওকে গুহার সামনে থেকে পালিয়ে যেতে বলেছিল, কিন্তু সেটা না করে ও ওখানেই দাঁড়িয়ে রইল কী হয় সেটা দেখার জন্য। কিন্তু কিছুই হচ্ছে না দেখে ও আরও একবার উচ্চস্বরে ডাক দিল লিন্ডা বলে। আর তখনই গুহার ভেতর থেকে জঙ্গলের নির্জনতা ভেদ করে ওর কানে এলো এক হিংস্র ফোঁস শব্দ, যার নড়াচড়ার বাড়ির শব্দ বলে দিচ্ছে যে সে গুহার ভেতর থেকেই এদিকেই আসছে। আর শব্দটা শোনা মাত্রই নিজের পেছন দিকে এক পা করে পেছোতে শুরু করলো রুমাইশা। পর মুহূর্তেই রুমাইশাকে ভয় চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে গুহাগুলোর ভেতরের সবচেয়ে বড় গুহাটা থেকে নিজের মাথা বের করলো বিশাল এক পাইথন, যার আকার দেখে রুমাইশার চোখ উল্টে যাওয়ার জোগাড়। দানবের মতো গুহার ভেতর থেকে একটু একটু করে বের হয়ে আসছে সেটা। চোখ দুইটা তার হিংস্রতায় পরিপূর্ণ। জিহ্বা দ্বারা নিজের আশপাশটা পরখ করে সে দেখে নিচ্ছে কোনো বিপদের আশঙ্কা আছে কিনা। রুমাইশা যেন হাঁটতে ভুলে গেল। এমন বিশাল পাইথন পৃথিবীর কেউ আগে দেখেছে কিনা তার সন্দেহ। মুখের আকৃতি দেখে মনে হচ্ছে আস্ত একটা সায়ের ঘোড়া গিলে ফেলা তার জন্য কোনো কঠিন কাজ হবে না। অনায়াসেই ঘোড়াটাকে গিলে ফেলতে পারবে সে। আর তখনই রুমাইশা বুঝল সাফন কেন তাকে গুহার সামনে থেকে পালিয়ে যেতে বলেছিল। কিন্তু সাফনের কথা না শুনে সে চরম বোকামি করেছে। লিন্ডা ধীর গতিতে একে বেঁকে বাইরে বের হয়ে আসছে। সে কতখানিক লম্বা সেটা রুমাইশা এখনও বুঝে উঠতে পারেনি, কিন্তু যেটুকু গুহার ভেতর থেকে বের হয়েছে সেটুকু দেখেই রুমাইশার দম বেরিয়ে যাওয়ার জোগাড়। ধীর গতিতে এক পা করে পিছিয়ে যেতে লাগলো লিন্ডাকে বুঝতে না দিয়ে। লিন্ডা আরও কিছুটা বের হয়ে এসে নিজের মাথাটা উঁচু করে ধরল, আর তার সেই মাথার উচ্চতা ছাড়িয়ে গেল রুমাইশাকে। রুমাইশা দ্বিগুণের থেকেও বেশি উচ্চতায় উঠল
লিন্ডার মাথাটা। আর সেই মুহূর্তেই লিন্ডার নজর গেল তার থেকে কিছুটা সামনে পড়ে থাকা পোশাকটার দিকে। পরিচিত পরিচিত একটা গন্ধ নাকি এলো তার। শরীর নেড়ে একে বেঁকে গুহা থেকে ও একটু বের হয়ে এলো সে। আর তারপর পোশাকটার কাছে এসে নাক দিয়ে কিছুক্ষণ পরখ করলো পোশাকটা। আর এরপর পোশাকটা কার সেটা বুঝতে পারলো লিন্ডা। পোশাকটার সাথেই নিজের মাথা ঠেকে পরম আদরে গুতাগুতি করতে থাকলো। কিন্তু এই পোশাকের মালিক কই? লিন্ডা এবার সন্দেহের চোখে তাকালো তার থেকে বেশ কিছুটা দূরত্বে দাঁড়ানো রুমাইশার দিকে। পোশাকের মালিকের মতোই গড়নের অন্য একটা জিপ দেখে সে কিছুটা কনফিউজড হলো প্রথমে। আর সেই জিপটা থেকেও কিছুটা পোশাকের মালিকের গায়ের গন্ধ আসছে। মাটিতে পড়ে থাকা পোশাকটা সে আরও একবার নাক দিয়ে পরীক্ষা করলো। কেমন যেন একটা বিপদ বিপদ গন্ধ নাকে এলো ওর। আর মুহূর্তে একে একে দুই মিলিয়ে পোশাকের মালিকের বিপদের কারণ হিসাবে সে রুমাইশাকে দায়ী করে ফেলল। রুমাইশার দিকে গড় গড় করতে করতে এগিয়ে এলো লিন্ডা। ক্রোধে তার ফোসফোসানি বেড়ে গেল আগের থেকেও অনেক বেশি। রুমাইশা ভেবে পেল না কি করবে। লিন্ডা নামের এই পাথাইনটা যে তাকে আক্রমণ করার উদ্দেশ্যেই এগিয়ে আসছে সেটা বুঝতে বেগ পেতে হলো না তার। দিশেহারা হয়ে উঠল রুমাইশা। লিন্ডা ওর দিকে ফুসতে ফুসতে এগিয়ে আসছে। এই মুহূর্তে না পালালে নির্ঘাত লিন্ডার পেটে যাবে ও। ভয়ে রুমাইশার নিঃশ্বাস পড়তে শুরু করলো ঘন ঘন। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে ওর। পেটের ব্যথাটা যেন এ ভয়ের কাছে মিইয়ে গেল। কোন দিকে ও দৌড়াবে বুঝতে পারল না। ও যেদিকে যাবে লিন্ডাও নির্ঘাত সেদিকে যাবে। তাহলে ও এখন কোথায় যাবে? এসব ভাবনা চিন্তা করতে করতে লিন্ডা ফুঁসে উঠল। মুখ দিয়ে অদ্ভুত এক গর্জনও পুরোপুরি বেরিয়ে আসলো গুহার ভেতর থেকে। আর লিন্ডার দীর্ঘ দেখে রুমাইশার হৃৎপিণ্ড থেমে গেল যেন। লম্বায় প্রায় 40 ফুটের কাছাকাছি হবে পাইথনটা। রুমাইশা ঘোর বিপদ টের পেল। আর সেই মুহূর্তেই লিন্ডার মুখ থেকে গড়গড় শব্দ করে ঝড়ের গতিতে এগিয়ে আসলো রুমাইশার দিকে। আর তা দেখে রুমাইশা ভয়ে চিৎকার করে মৃদু গতিতে ছুটে পালালো সেখান থেকে। আর ওকে ছুটে পালিয়ে যেতে দেখে লিন্ডাও ওর পিছু নিল। ফোঁসফোঁস করতে করতে সে একে বেঁকে ঝড়ের গতিতে এগোচ্ছে রুমাইশার পেছনে। আর রুমাইশা লিন্ডার হাত থেকে বাঁচতে ছুটে চলেছে যেদিক থেকে এসেছিল সেই দিকে। বুলেটের আঘাতে সাফনের বাম পায়ের বাহুতে জখম হয়েছে। নিজের ডান হাত ব্যবহার করে ওর একটু সাইডের সোর্টটা দিয়ে ও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে গার্ডগুলোকে ধরাশায়ী করতে। এর মাঝে আরও কিছু গার্ড এসে পৌঁছেছে। হারভার্টের কাছে ইতিমধ্যেই খবর চলে গেছে যে এখানে শুধুমাত্র সাফন আছে, ওর সাথের মেয়েটি নেই। শোনা মাত্রই হারভার্টের মেজাজ তুঙ্গে উঠে গেছে। সাফন যেন কোনোভাবেই বেঁচে ফিরতে না পারে সেটাই আদেশ দিয়েছে ও। সাফনের কারণে তার অনেক টাকা উড়াতে হয়েছে, কিন্তু লাভে লাভ কিছুই হয়নি। শুধু শুধু তার গার্ডগুলো মরেছে। এখন তার জীবনে প্রথমবার মনে ধরা এক নারীও তার হাতছাড়া হয়ে গেছে। সাফনকে পৃথিবী থেকে বিদায় করার জন্য এখন তার প্রধান কাজ। সাফনের পায়ে আরও একটা বুলেট এসে লেগেছে। এমনিতেই এক পায়ে চোট লেগেছিল, অন্য পায়ে লেগেছে বুলেট। ঠিকভাবে দাঁড়াতে পারছে না ও। পা থেকে সমান তালে রক্তক্ষরণ হচ্ছে। এইভাবে রক্ত পড়তে থাকলে ওর শরীরে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট থাকবে না। ডান হাতি এখন ওর শেষ ভরসা, সেটা দিয়েই শত্রুদেরকে এখনও থামিয়ে রেখেছে ও। বাহাতটা নাড়াতেই পারছে না, অবশ্যই আছে সেটা। অধিকাংশ গার্ডদেরই ও ভবলীলা সাঙ্গ করে দিয়েছে, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে এই 5-7 জনের মতো বন্দুকধারী গার্ড তার উপর খুব ভারী পড়ে যাচ্ছে। সাফন খুব দ্রুত গতিতে মুভ করাই ওরা তেমন সুবিধা করতে পারছিল না এতক্ষণ। কিন্তু সাফনের হাত পা সব কিছুতেই এখন জখম। এখন আরও আগের মতো দ্রুত গতিতে মুভমেন্ট করতে পারছে না, আর সেটাই ওর জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। সাফন এখন দাঁড়িয়ে আছে। বুলেট লাগার কারণে ডান পায়ের ওপর ভর দিতে পারছে না, তাই ও বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে কিছুটা। আঘাতের ফলে মুখের ভেতর কোথাও কেটে গেছে ওর, সেখান থেকে অনবরত ব্লাড আসছে। শব্দ করে একদলা রক্ত মিশ্রিত থুতু ফেললো ও মাটিতে। এরপর চোখ তুলে তাকালো ওর থেকে 10-15 হাত দূরে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোর দিকে। তাদের অবস্থাও শোচনীয়, কিন্তু এখনও হাল ছাড়েনি তারা।
বন্দুকের গুলিও প্রায় ফুরিয়ে এসেছে। চোখে মুখের অবস্থা দেখার মতো নেই একটারও। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে আছে সবগুলো। সাফওয়ান দম ফেলছে জোরে জোরে। 2 সাইডেড সোরটা ডান হাতে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ও এগুলো সামনের দিকে। পা থেকে রক্ত পড়া এখনো বন্ধ হয়নি ওর। বুলেটটা পায়ের ভেতরে সেভাবে গেঁথে আছে। নড়াচড়া করলেই সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত আসছে। সাফওয়ানকে এগিয়ে আসতে দেখে ওদের ভেতরে একজন বন্দুক তাক করলো সাফওয়ানের দিকে। ট্রিগারের চাপ দিয়ে শুট করতেই সাফওয়ান ঝড়ের গতিতে নিজের 2 সাইডেড সোরটা নিজের সামনে অদ্ভুত কৌশলে ঘোরালো। আর বন্দুক থেকে বের হওয়া বুলেটটা স্রোটে বাড়ি খেয়ে ছিটকে চলে গেল অন্যদিকে। সাথে সাথেই আবারও ট্রিগারের চাপ দিল সেই গার্ডটা, কিন্তু তার বন্দুকে আর গুলি অবশিষ্ট নেই। ফাঁকা শব্দ করে সেটা নিজের ব্যর্থতা জানান দিল। সবার বন্দুকেই খুব অল্পই বুলেট বেঁচে আছে। চিন্তা করেই বাকি গার্ডগুলো একসাথে বন্দুক তাক করে ধরল সাফওয়ানের বুক আর মাথা বরাবর। সাফওয়ান কয়টা বুলেট ঠেকাবে? একটা না একটা গিয়ে তো লাগবেই ওর গায়ে। সাফওয়ানও ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে জল শক্ত করে নিজের 2 সাইডেড সোর্ডটা নিজের ডান হাতে দক্ষতার সাথে মেলে ধরল। কিন্তু তাদের এই শেষ যুদ্ধের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটল কারোর আকাশ ফাটা চিৎকারের ক্ষীণ শব্দ। জঙ্গলের ভেতর থেকে কেউ চিৎকার করতে করতে এদিকেই আসছে। এমন একটা চিৎকারে সাফওয়ান দ্বিধান্বিত হয়ে নিজের পেছনে থাকা ক্রমে ঘন হয়ে যাওয়া জঙ্গলের দিকে তাকালো। গার্ডগুলো এমন চিৎকারে কনফিউজড হয়ে নিজেদের বন্দুক সাফওয়ানের উপর থেকে সরিয়ে সাফওয়ানের পেছনে তাক করলো বিপদের আশঙ্কায়। সাফওয়ান কান খাড়া করে রইল চিৎকারের শব্দটা আরও ভালোভাবে শুনে বুঝে ওঠার জন্য। চিৎকারের শব্দটা আরও গাঢ় হতেই সাফওয়ানের বুক কেঁপে উঠল। অজানা এক ভয়ে বুকের ভিতর রক্ত ছলকে উঠল ওর। চোখ মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল ও জঙ্গলের দিকে ফিরে। মুখ দিয়ে শুধু ওর একটা শব্দই বের হলো, রিমু।